বিষয় যেটা সেটা হচ্ছে যে চারুকলা নিয়ে আমি বলবো, চারুকলা প্রসঙ্গিক কথা বলবো। চারু ও কারুকলা, তাই না? আমরা কিন্তু সবাই জানি চারু ও কারুকলা। তো চারুকলাটা মূলত কি? চারুকলাটা হচ্ছে আমরা মানে যেখানে শিল্প তৈরি হয় এই ডিপার্টমেন্টটাকে বোঝানো হয়। কারুকলা আবার কারু কাজের সাথে সম্পর্কিত। ঠিক আছে, এই দুইটা কিন্তু একটু ডিফারেন্ট। হ্যাঁ, যেমন চারুকলার যে পণ্যগুলো এগুলো কিন্তু বেশিরভাগেরই শৌখিন পণ্য এবং নিজের প্রয়োজনের থেকে বেশি এটা মানসিক প্রশান্তির জন্য তৈরি করা হয়। এবং এখানে বেশ কিছু ডিপার্টমেন্ট আছে, সেগুলো আবার বের হয়ে কারুকলার সাথে সম্পর্কিত কিছু বিষয় আছে। ঠিক আছে, তো বাংলাদেশে আমরা ঢাকা ইউনিভার্সিটি চারুকলার জন্য, এছাড়া আরো অনেকগুলো সরকারি প্রতিষ্ঠান আছে। তার বাদে বেসরকারি প্রতিষ্ঠানে এখন কিন্তু চারুকলার ডিপার্টমেন্ট আছে। চারুকলায় মোটামুটি আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে মোট 8টা ডিপার্টমেন্ট। অঙ্কন ও চিত্রাঙ্কন বিভাগ, যাকে বলা হয় ড্রয়িং এন্ড পেইন্টিং। তো এই ডিপার্টমেন্টটাই মূলত আমি অনার্স কমপ্লিট করেছি, মাস্টার্স কমপ্লিট করেছি এই ডিপার্টমেন্টের উপর। ঠিক আছে, আচ্ছা, এই ডিপার্টমেন্টে মূল কাজ যেগুলো শেখানো হয়, দেখেন আপনারা কিন্তু এখানে নামের সাথে সম্পর্ক আছে, যেমন অঙ্কন ও চিত্রাঙ্কন, ড্রয়িং এন্ড পেইন্টিং ডিপার্টমেন্ট। তো এটার মূল কাজ হচ্ছে পেন্সিল। আপনারা সবাই শিল্পের মাধ্যম হিসাবে কয়েকটা জিনিসের নাম শিখছেন। দেখেন এখানে কি কি মাধ্যমগুলো শেখানো হয়: পেন্সিল, চারকোল, জল রং, তেল রং, স্টিল লাইফ, ল্যান্ডস্কেপ, ফিগার ড্রয়িং, ফিগার পেইন্টিং, ফিগার কম্পোজিশন, হেড স্টার্ট। মূলত চারুকলার অঙ্কন ও চিত্রাঙ্কন বিভাগে চিত্র অঙ্কনের জন্য যে যে কাজগুলো সেগুলো শেখানো হয় সহজ বাংলা ভাষায়। ঠিক আছে, কিছু মাধ্যম শেখানো হয়, মাধ্যমগুলোর মধ্যে পেন্সিল, চারকোল, কলম, জল রং, তেল রং, অ্যাক্রিলিক কালার আছে। আর বললাম যে চিত্র অঙ্কনের জন্য যেমন আমরা কি ধরনের ড্রয়িং করি, দেখবেন যে আমরা কিন্তু বেশিরভাগের যে ল্যান্ডস্কেপ বলতে কি বোঝায়, যে দৃশ্য যাকে বলা হয়, ফিগার পেইন্টিং, ফিগার ড্রয়িং মানে একটা মানুষের ছবি। তারপরে হচ্ছে স্টিল লাইফ, এই ধরনের সমস্ত কিছু শেখানো হয়। এবং হেড স্টাডি বলতে এখানে বোঝানো হচ্ছে মানুষের মুখ মন্ডল নিয়ে যে চিত্রকর্মটা সেটাকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, এই সমস্ত কিছু অঙ্কন ও চিত্রাঙ্কন বিভাগে শেখানো হয়। ছাপচিত্র বিভাগ, এটা হচ্ছে চারুকলার আরেকটা ডিপার্টমেন্ট, ছাপচিত্র বিভাগ। ঠিক আছে, এখানে মূলত ছাপের মাধ্যমে যে চিত্রকর্মগুলো তৈরি করা হয় তাকে সেই ডিপার্টমেন্টটা। ছাপের মাধ্যমে বলতে দেখেন ছাপা কিন্তু আমরা অনেকেই বুঝি, ছাপা কারখানা কাজ আমরা অনেকেই দেখছি, যেমন ব্লক প্রিন্ট এক ধরনের কিন্তু ছাপা কাজ, মানে একটা জায়গায় কোন একটা জায়গায় ডাইস দিয়ে কোন একটা পেজে হোক কাপড়ে হোক যে জায়গায় হোক ছাপ দেওয়াকে কিন্তু বোঝায় ছাপ দেওয়া বা ছাপাখানা বা যেটাই বলেন। হ্যাঁ, তো ছাপ যে বিভাগটা, সেই বিভাগের মূল প্রতিষ্ঠাতা হচ্ছে শফুদ্দিন আহমেদ। এবং কাঠ খোদাই, এচিং, অ্যাকোয়াটিং, ড্রাই পয়েন্ট, উড এনগ্রাভিং, লিথোগ্রাফ, লিনো কাঠ ও মোজাইক ইত্যাদি। আপনাদেরকে এর আগে আমি কয়েকটা এখান থেকে অনেকগুলো পড়ানো হয়েছে, আপনারা পড়লে দেখবেন যে লিথোগ্রাফ কাকে বলে পড়াইছিলাম না, কাঠ খোদাই, এচিং কাকে বলে, এগুলো কিন্তু পড়াইছিলাম। তো এই যে জিনিসগুলো এগুলো তাহলে কোন ডিপার্টমেন্টে শেখানো হয়? ছাপচিত্র বিভাগে শেখানো হয়। ভাস্কর্য বিভাগ, ভাস্কর্য বিভাগের সাথে কিন্তু আমরা মোটামুটি সবাই পরিচিত। তো ভাস্কর্য হচ্ছে মূলত নভেরা আহমেদের মাধ্যমে বাংলাদেশে এই শিল্প চর্চাটা শুরু হয়। ঠিক আছে, এবং এই ডিপার্টমেন্টে 3D ডাইমেনশনের কাজ শেখানো হয়। 3D ডাইমেনশন বলতে ত্রিমাত্রিক, মানে একটা জিনিস যখন আমরা আঁকি তখন ওটা দেখে ত্রিমাত্রিক বোঝা গেলেও ওটা কিন্তু ত্রিমাত্রিক না, ওটা চারদিক দিয়ে দেখা যায় না, অনুভব করা যায় না, ধরা যায় না। কিন্তু ভাস্কর্য, যে কোনো ভাস্কর্য চারদিক দিয়ে দেখা যায়, ধরা যায়, অনুভব করা যায়, সেটাকে মূলত ভাস্কর্য বলা হয়। এবং ভাস্কর্যের মনে করেন মিডিয়া বা মাধ্যম যদি বলেন, ভাস্কর্য কিন্তু যে কোনো মাধ্যম দিয়ে তৈরি করা হয়।
যেমন আপনারা মাটি, কাগজ, হুম, কাগজটাকেও পেস্ট করে মাটির মতন তৈরি করা হয় এবং সেটা দিয়ে ভাস্কর্য তৈরি করা হয়। যে কোনো ধরনের মেটেল, একদম সোনা রূপা থেকে শুরু করে স্টিল, লোহা, যে কোনো মেটেল এক কথায়, হ্যাঁ, দিয়ে ভাস্কর্য করা হয়। এছাড়াও নানান ধরনের ছোট ছোট যে কোনো ধরনের মেটেল হোক, কাঠ হোক, এগুলো দিয়ে তৈরি করা হয়, পাথর দিয়ে তৈরি করা হয়। তো ভাস্কর্য মূলত যে কোনো জিনিস দিয়ে কিন্তু এটা আকৃতিটা দেওয়া হয়। হ্যাঁ, এবং বর্তমানে অনেক ভাস্কর্য আছে যে শুধু ভাস্কর্য না, এটার মধ্যে আবার প্রযুক্তি ব্যবহার করে এটাকে নড়ানোর ব্যবস্থা, ঘোরানোর ব্যবস্থা এবং নানান রকম ব্যবস্থা করা হচ্ছে। প্রাচ্যকলা বিভাগ, প্রাচ্যকলা বিভাগ হচ্ছে প্রাচ্য দেশ অর্থাৎ চীন, জাপান, ভারত, নেপাল, পার্শ্ব প্রভৃতি দেশের শিল্পকলাকে বোঝানো হয় এবং এই ডিপার্টমেন্টে মূলত প্রাচ্যকলা বিভাগের যে কাজগুলো বা যে স্টাইলগুলো সেগুলো শেখানো হয় এবং সেগুলো নিয়ে কাজ করা হয়। জল রং, গোয়াশ, টেম্পারা, মুরাল, মিনিয়েচার, পেইন্টিং, কোরিওগ্রাফি ও ডিজাইন এই বিভাগে শেখানো হয়। প্রাচ্যকলা আর আমাদের এই যে প্রথমে পড়লেন কি ড্রয়িং এন্ড পেইন্টিং মানে অঙ্কন ও চিত্রাঙ্কন বিভাগ, যেটা এই দুইটার মধ্যে ভালোই মিল আছে। দুটা প্রায় সেম, কিন্তু দুটার মধ্যে তফাৎটা কি সেটা বলি। তফাৎ হচ্ছে দুই জায়গায়, সেটা হচ্ছে কিছুটা শিল্পের মাধ্যমে আসে, বাট অনেক শিল্পের মাধ্যম কিন্তু ওই চিত্রাঙ্কন বিভাগ অটোমেটিক পেরে যায়, যেহেতু এগুলোর মধ্যে মিল আছে। তফাৎটা এখানে প্রাচ্যকলায় কাজ করা হয় যেগুলো, সেগুলো কিন্তু রিয়েলিস্টিক না। হ্যাঁ, দেশীয় আর্ট, যেমন আমাদের দেশীয় আর্ট কি, আমাদের দেশীয় আর্ট হচ্ছে পটচিত্র। পটচিত্রের যে ফিগার গুলো আছে সেগুলো দেখবেন, নামটা লিখে রাখেন খাতার মধ্যে, পটচিত্র আমি দিব, আমি আজকে পড়াবো, সেখানে পাবেন আপনারা, সমস্যা নাই। কিন্তু পটচিত্র যে জিনিসটা, সেখানে দেখবেন ফিগার গুলো রিয়েলিস্টিক না। রিয়েলিস্টিক বলতে একটা জিনিস যেমন দেখতেছেন এক কবিকল সেরকম আঁকা আর কল্পনার মাধ্যমে আঁকা, দুটার মধ্যে তফাৎ আছে। তো প্রাচ্যকলা বিভাগে মূলত এই জিনিসটাকে প্রাধান্য দেওয়া হয়, কারণ যখন আমরা কোনো কালচারে, যেখানে আমরা আগে প্রথমে পড়লাম যে চীন, জাপান, ভারত, নেপাল এই ধরনের কান্ট্রি গুলার কাজ করা হয়, বা বাংলাদেশে যদি আপনি আসেন দেখবেন কি কালচারাল যে পেইন্টিং গুলো আছে সেগুলো কিন্তু রিয়েলিস্টিক পেইন্টিং না। হ্যাঁ, বেশিরভাগের পেইন্টিং গুলো একটু কাল্পনিক টাইপের, এবং এই ধরনের যত বেশি বলেন না কেন দেখবেন যে ধর্ম নিয়ে শিল্পকর্মটাকে কিন্তু প্রথমে ধর্ম নিয়ে ওটাকে তৈরি করা হয়েছে। অনেক পরে হয়তোবা ধর্মে আসছে যে এটা হয়তোবা করা পাপ বা যেটাই হোক, কিন্তু যখন প্রথম থেকে এটা শুরু হয়ে আসছে তখন কিন্তু ধর্ম ধর্মের একটা রূপই বলতে পারে। হ্যাঁ, কালচারাল যে বিষয়গুলো আছে এটা কিন্তু ধর্মের একটা রূপ। তো এই যে রূপটা যে আছে, এই রূপটা কিন্তু দেখবেন এই যে মূর্তি, অনেকেই তো মূর্তি পূজা করে, যারা হিন্দু তারা মূর্তি পূজা করে, তাই না? তাহলে ওইটাই তো তাদের একটা ধর্মীয় ব্যাপার। তাহলে এই মূর্তিটা কিন্তু একটা ভাস্কর্য ডিপার্টমেন্টের একটা কাজ। আবার পেইন্টিং এর কথায় যদি আসেন, অনেক ধরনের পেইন্টিং আছে যেগুলো একটা পেইন্টারের জন্য শুধুমাত্র একটা পেইন্টিং, কিন্তু এগুলো সাথে ধর্মের একটা সম্পর্ক আছে। ঠিক আছে? তো এই যে বিষয়গুলো, তো মূলত হচ্ছে প্রাচ্যকলা ডিপার্টমেন্ট এই ধরনের আর্ট গুলো নিয়ে বেশি কাজ করা হয়। আচ্ছা, এরপরে আমাদের আছে গ্রাফিক ডিজাইন বিভাগ। আমরা সবাই কিন্তু গ্রাফিক ডিজাইনের সাথে পরিচিত। মূলত কি এই ডিপার্টমেন্টটায় বিজনেসিক কেন্দ্র বলতে পারেন, বা ব্যবসায়িক যে ধরনের আর্ট গুলো আছে সেই ধরনের আর্ট গুলো এই ডিপার্টমেন্টে শেখানো হয়। এবং কামরুল হাসানের তত্ত্বাবধানে এই কমার্শিয়াল আর্টটা প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু করে 1948 সালে। ঠিক আছে, 1948 সালে প্রথম এটা যাত্রা শুরু হয়, এবং তখন কিন্তু এটার এতটা ব্যাপক পরিধি ছিল না। হ্যাঁ, এখন যেরকম আছে। তো তখন দেখা গেছে যে এই আর্টটার মধ্যে মূলত প্রচ্ছদ, লোগো, টাইপোগ্রাফি, অ্যানিমেশন প্রভৃতি কাজ শেখানো হয়। কিন্তু এখন অনেকের প্রশ্ন আসতে পারে যে 3,000 4,000 টাকা দিয়েও কিন্তু অনেকে গ্রাফিক ডিজাইনের কাজ শিখে যায়, আবার দেখবেন 1 লাখ টাকা দিয়েও শিখতেছে। আবার যারা এটা অনার্স করতেছে, তো এগুলোর মধ্যে তফাৎ থাকে, অনেকের কাছে এই প্রশ্নটা আসতে পারে। এখন দেখেন, একটা জিনিস হচ্ছে আপনি সফটওয়্যারটা ব্যবহার করতে জানবেন, যেহেতু এটা কম্পিউটারে করা হয়, একটা সফটওয়্যারের মাধ্যমে করা হয়, বিভিন্ন মায়া আছে, হ্যাঁ,
তারপরে আরো কি কি আছে, ইলাস্ট্রেশন আছে, আরো কি কি আছে। যাই হোক, এই সফটওয়্যার গুলো দিয়ে যখন আপনি কাজ করা শিখতেছেন, এটা কিন্তু সবাই শিখতে পারবে। যারা কম্পিউটার চালাতে পারে, ইংলিশ বলতে পারে, তাদেরকে যদি আপনি বোঝান কোন টুলসের কোন কাজ সে করতে জানছে বা করতে পারবে, এটা একই কাজ। আরেকটা হচ্ছে নিজে নিজে কোনো কিছু তৈরি করা। নিজে নিজে তৈরি করা বলতে, যেমন ধরেন আমি একটা লোগোর কথাই আসি, এই লোগোটার ডিজাইনটা অ্যাকচুয়ালি কিরকম হবে, কি হবে, বা এটা মানে কি বোঝায়, ঠিক আছে? সেই লোগোটা আপনি প্রথমে কিভাবে করবেন? আপনি যদি একজন অনার্স কমপ্লিট করা গ্রাফিক ডিজাইনার হন, হ্যাঁ, আপনি কিন্তু ওই লোগোটা আগে ড্রয়িং করবেন, কালারিং করবেন, মানে আগে ওটার একটা কমপ্লিট রূপ দিবেন, তারপর ওইটাকে কম্পিউটারে নিয়ে যাবেন। সাধারণত যদি আমরা নর্মাল যারা শেখে, বেশিরভাগই আপনাদের মধ্যে থেকে হয়তো অনেকে শিখছেন, আপনাদেরকে দেখবেন সেখানে হয়তো আরেকটা জায়গা থেকে কপি করে কিভাবে জিনিসটা নিয়ে আসা হয়, কাট করে কিভাবে জিনিসটা তুলে আনা হয়, এই জিনিসটা শেখানো হয়। কিন্তু তৈরি করাটা, মানে একটা ডিজাইনকে নিজে তৈরি করা, নিজে ক্রিয়েট করা, এটা কিন্তু শেখানো হয় না। তো এটাই হচ্ছে মূলত আমাদের এখানে কিন্তু যখন অনার্স করে, এখানে কিন্তু কম্পিউটারের কাজ শেখানো হয় না। এখানে ওই ছবি আঁকাটা শেখানো হয়, ছবি আঁকার উপর গুরুত্ব দেওয়া হয়। তারপরে আবার যে যখন হচ্ছে ওই সফটওয়্যারে উনি যখন আঁকতে জানে, তখন কিন্তু এটা সফটওয়্যারে নিতেও পারবে এবং সফটওয়্যার দিয়ে কাজও করতে পারবে। ক্যারেক্টার গুলো যেমন মিনা কার্টুন হইতে পারে, রাজু হইতে পারে, একটা ক্যারেক্টার তৈরি করা, এই যে বিষয়গুলো। মৃৎশিল্প বিভাগ, এই মৃৎশিল্পটা আপনাদের দিচ্ছে সেকেন্ড সেমিস্টারে আপনারা পাবেন। মৃৎশিল্প বিভাগ হচ্ছে একটা এমন ডিপার্টমেন্ট যেখানে মাটি নিয়ে কাজ করা শেখায়। তো মাটি নিয়ে অনেকে বলতে পারে যে মাটি তো হচ্ছে আপনার ওই মাটির থালা বাসন, কিন্তু না, পিরামিড আইটেম গুলো যেগুলো আছে আমাদের দেশে, বা মোজাইক টাইলস, এগুলো সব মৃৎশিল্প ডিপার্টমেন্টেরই কাজ, ঠিক আছে? এখানে ভাস্কর্য, ফ্রি হ্যান্ড মৃৎশিল্প, টাইলস পেন্টিং, মোজাইক, মুরাল ইত্যাদি মৃৎশিল্প অন্তর্ভুক্ত কাজকর্ম শেখানো হয়। তো এখানে কথা হচ্ছে যে ফ্রি হ্যান্ড মৃৎশিল্প, এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে আমরা বাজারে ম্যাক্সিমাম দেখবেন একটা দোকানে একটা কোনো কিছু কিনলে ওটা আপনি আরেক দোকানে গিয়েও পাবেন, তাই না? আবার এই ধরেন আপনি এই এলাকায় কিনছেন, এটা মিরপুর এলাকা, আপনি মিরপুরে কিনছেন, ওই একই জিনিস যায় মোহাম্মদপুরে, 1 নম্বরে, তারপরে হচ্ছে কি বলে নিউ মার্কেটও পাবেন, তাই না? কেন? এটা কেন হয়? কারণ এটা ডাইজের মাধ্যমে তৈরি করা হয়। তার জন্য একই ডাইজে অনেকগুলো পণ্য কারখানায় তৈরি করা হয় এবং তারপরে এটা বিভিন্ন জায়গায় পৌঁছে যায়। এটা হচ্ছে মূল কারণ। কিন্তু যখন ফ্রি হ্যান্ড কথাটা চলে আসে, এটা হয় কি, যেমন কালকে আমি যে একটা ড্রয়িং দেখাইছি, আপনারা অনেকেই আসছেন, কিন্তু সবার ড্রয়িং, এক একজনের ড্রয়িং কিন্তু একই রকম হয়েছে, তাই না? একই জিনিস দেখে আসছেন, কিন্তু এক একজনের একই রকম হয়েছে, এক এক রকম হয়েছে। কেন? কারণ আপনারা ফ্রি হ্যান্ডে কাজটা করছেন। কিন্তু এখানে যদি প্রশ্ন আসতো স্কেল বসানো, কম্পাস বসানো, তাহলে সবার একই রকম, তাই না? তো ডাইজের কাজ হচ্ছে একই রকম জিনিস তৈরি করা। আর যখনই ফ্রি হ্যান্ড কথাটা চলে আসে, তখন একটা জিনিসই, যেমন চারুকলে আমরা দেখা গেছে একটা স্কিলে সাজা দিচ্ছে, আমরা সবাই গোল হয়ে বসছি, ধরেন 20টা স্টুডেন্ট, 25টা স্টুডেন্ট গোল হয়ে বসে আছি, বসে ওটাকে অ্যাঙ্গেল এক এক রকম ঠিক আছে, কিন্তু তারপর এক একজনের ড্রয়িং এর কালারিং থেকে শুরু করে পুরো ভঙ্গিমাটা এক এক রকম হয়েছে। কেন হয়েছে? কারণ ওই যে বললাম, এটা ফ্রি হ্যান্ড, এটা দক্ষতা, আপনি কতটুকুন এটা অভিজ্ঞ, সেগুলোর উপর ডিপেন্ড করে জিনিসটা চেঞ্জ হয়। এবং এক একজনের ব্রেনে কিন্তু এক একটা ভাবও আসে। যেমন আজকে আমি আমার ছোট বোনকে বোঝাচ্ছিলাম, ও এই লাইনে পড়াশোনা করছে, তো দেখা গেছে বানায় আনতে ভালো হয়নি জিনিসগুলো, তো আমি ওকে বুঝাইলাম যে কিভাবে এটা তুমি করতে পারো, মানে ধৈর্য শক্তি যেটাকে মূলত বলা হয়, যে এটাকে আমি অন্য একটা লেভেলে নিয়ে যাব। হ্যাঁ, তো ফ্রি হ্যান্ডের কাজটা কিন্তু কিছুটা এরকমই হয়, যে অন্য একটা লেভেলে নিয়ে যাওয়ার জন্য যে কোনো ধরনের ডিজাইন ক্রিয়েট করা, ঠিক আছে? আচ্ছা, কারুশিল্প বিভাগ। কারুশিল্প বিভাগটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট বিভাগ। এই বিভাগে প্রচুর চাকরিরও একটা অপরচুনিটি থাকে, কারণ এখানে যে কাজগুলো শেখানো হয়, আমাদের দেশে যে লোকাল বলেন, ব্র্যান্ড বলেন, যে কোনো জায়গায় যে কাপড় চোপড় গুলো বিক্রি হয়, সেই ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট একটা ডিপার্টমেন্ট। কারণ এই ডিপার্টমেন্টে বাটিকের কাজ, অ্যাপ্লিক, উড কার্ভিং, টেক্সটাইল ডিজাইন, মেটাল রিলিফ, সেরিগ্রাফি, প্রপিস্টিক ইত্যাদি শেখানো হয়। এবং এর পাশাপাশি টাই ডাই, বাঁশ বেত,
কারুকাজ, এগুলো সমস্ত কিছু শেখানো হয়। তো এই জিনিসগুলো কিন্তু ওই ধরনের ডিপার্টমেন্টে প্রয়োজন পড়ে। ঠিক আছে। আচ্ছা, শিল্পকলার ইতিহাস। শিল্পকলার ইতিহাসটা হচ্ছে মূলত আরেকটা ব্যতিক্রম ধর্মী সাবজেক্ট। ব্যতিক্রম কেন বললাম সেটা বলতেছি, কারণ এখানে ইতিহাস পড়ানো হয়। তো শিল্পীরা কিন্তু ছবি আঁকে, এর আগে যাদের কথা বললাম, তো তারা কিন্তু ওই দেখা গেছে অনেকের ধারণা যে হয়তোবা পড়াশোনায়ও তারা অনেক ভালো, কিন্তু পড়াশোনা করে অনেকে হয়তোবা করে, বাট ম্যাক্সিমামই করে না, আমার দেখা মতে ম্যাক্সিমামই করে না। তো এখানে আরেকটা ডিপার্টমেন্ট যেখানে হচ্ছে শুধুমাত্র এরা পড়াশোনাই করে, মানে এটা আর্টের যে হিস্টোরি বা ইতিহাস এগুলোর উপরে পড়াশোনা করে। হ্যাঁ, এখানে ছবি আঁকার বিষয় নাই। ঠিক আছে। এবং ছবি আঁকার বিষয় টোটালি নাই। এরা হচ্ছে শুধুমাত্র পড়াশোনাই করে হিস্টোরির উপরে। আর বাকি যে ডিপার্টমেন্ট গুলো বললাম সেগুলোতে হয়তো বা ঠিকঠাক পড়াশোনা আছে, কিন্তু ওগুলাও খুব বেশি তারা করতে পছন্দ করে না, যারা ছবি আঁকা নিয়ে কাজ করে। এই গেল আমাদের মোট 8টা ডিপার্টমেন্ট। আচ্ছা, আমাকে একটু বলেন, লাস্ট আমি কি পর্যন্ত পড়াইছিলাম? রিলিফ ওয়ার্ক। আমরা অনেকে এই কথাটা অনেক সময় শুনবো বা আপনাদের প্রশ্নে আসতে পারে যে রিলিফ ভাস্কর্য কাকে বলে বা রিলিফ কাকে বলে। রিলিফ ওয়ার্ক হচ্ছে যখন কোনো ভাস্কর্য কোনো কিছুর সাথে, কোনো পৃষ্ঠপোষকতার সাথে বা কোনো জায়গায় লেগে থাকে, পুরোপুরি পৃথক করা হবে, এই ধরনের ভাস্কর্যকে রিলিফ ভাস্কর্য বলা হয়। যেমন অনেকেই দেখবেন যে পাথরের পাহাড় কেটে একটা মানুষের আকৃতি বা একটা কোনো কিছুর আকৃতি তৈরি করা হয়েছে, কিন্তু সেই ক্ষেত্রে পুরো মানুষটাকে আলাদা করে নিয়ে আসা হয়নি, ওটা ওই পাহাড়ের সাথেই লেগে আছে। হ্যাঁ, বিশেষ করে আমরা দেখবো বড় বড় মন্দির, হ্যাঁ, বা যে কোনো ধরনের এই ধরনের ধর্মীয় যে জায়গাগুলো আছে সেই জায়গায় দেখবেন যে মন্দিরের ওয়ালে ভাস্কর্য তৈরি থাকে, যেটা মন্দিরের সাথে লাগা থাকে, কিন্তু বাইরে থেকে দেখতে একটা পুরো ভাস্কর্য। এই ধরনের উঁচু যে ওয়ার্ক গুলো আছে সেগুলোকে বলা হয় রিলিফ ভাস্কর্য। আর বাস রিলিফ অল্প একটু উপরে উঠে থাকা যে ভাস্কর্য সেটাকে বোঝানো হয়। কিছু ভাস্কর্য আছে পুরোটাই অনেক সুন্দর করে উঠে আছে। হ্যাঁ, আর তারপরে দেখেন প্রস্থ। প্রস্থ হচ্ছে মাথা এবং অঙ্গ প্রত্যঙ্গ নেই এমন ভাস্কর্য মূর্তি। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এরকম ভাস্কর্য কেনই বা কোনো শিল্পী তৈরি করতে যাবে, তাই না, যার মাথা নাই বা কোনো অঙ্গ প্রত্যঙ্গ নেই। তো কথা হচ্ছে যে হ্যাঁ, এই ধরনের মূলত এই ধরনের ভাস্কর্যগুলো কোনো দুর্ঘটনার কারণে বিশেষ করে আপনার পাওয়া যায়। যেমন ধরেন একটা জায়গায় ভূমিকম্প হয়েছে, হয়তো বা উদ্ধারের সময় একটা ভাস্কর্য পাওয়া যেত, হাত ভেঙেছে, মাথা ভেঙেছে, পা নেই, হইতে পারে না, কিন্তু অনেক পুরনো, সেগুলো কিন্তু মিউজিয়ামে রাখা হয় এবং অনেক মানে দামি বলতে পারেন। আবার অনেক সময় এটা যে শুধু এর জন্য হয় তা না, এছাড়াও কিন্তু প্রতিবাদ করার জন্য অনেক সময় এই ধরনের ভাস্কর্য শিল্পীরা তৈরি করতে পারে। কিন্তু যেই ভাস্কর্যের কোনো অঙ্গ প্রত্যঙ্গ নেই, এই ধরনের ত্রুটি বোঝানো হয়, সেটাকে মূলত বলা হয় তর্ক। স্থাপত্য। চারুকলার সাথে স্থাপত্য কলার একটা অনেক গভীর সম্পর্ক আছে। বর্তমানে নেই, বর্তমানে আমরা দেখি না, কম, কিন্তু এক সময় অনেক গভীর ছিল এবং এখনো যেটা খুবই শৌখিন ভাবে তৈরি করা হয় সেটার মধ্যে আছে। কিভাবে সেটা বলি, যেমন ধরেন যে কোনো স্থাপত্য কলা বলতে কি বোঝানো হয়, যে কোনো ধরনের ভবন বা দালান কোঠা তৈরি করাকে স্থাপত্য কলা বলা হয়। এবং এই স্থাপত্য কলার মধ্যে কিন্তু অনেক শৈল্পিক ভাব থাকে, তাই না। অনেক পুরনো পুরনো যে মন্দির গুলো তৈরি করা হয়েছে ওগুলোই তো মূলত শিল্পকলার হচ্ছে পুরনো নিদর্শন হিসাবে আমরা পাই, তাই না। তাহলে ওগুলো কিন্তু দেখা যায় স্থাপত্য কলা, ওগুলো কিন্তু শিল্পকলা না। কিন্তু শিল্পকলার সাথে এটা সম্পর্ক হলো কখন, যখন ওই স্থাপত্য কলার ভিতর বিভিন্ন ধরনের ছবি আঁকা হইলো, বিভিন্ন ধরনের ভাস্কর্য তৈরি করা হইলো, তখন তো দেখা গেছে কি অনেক দালান কোঠা অনেক সময় স্থাপত্য কলা বা যারা এগুলা কাজ করে তারা তৈরি করে। তৈরি করার পরে ওইটার ভিতরের যে সৌন্দর্য সেটাকে বর্ধনের জন্য বা বাইরের সৌন্দর্য বর্ধনের জন্য শিল্পীরা কাজ করে। তো এখন দেখবেন ইন্টেরিয়র ডিজাইন নামে একটা জিনিস আছে, এটা মূলত একটা সস্তা মাধ্যম ঘরকে সুন্দর করার জন্য। সস্তা মাধ্যম কেন বললাম? হ্যাঁ, এটাও দামি, অবশ্যই দামি, আমরা সবাই তো ইন্টেরিয়র করি না,
কিন্তু তারপরেও এটা সস্তা, কারণ সেই কাজটাই যদি আপনি একজন শিল্পীকে বলেন যে আপনি আমার ঘরের প্রত্যেকটা পিলারের মধ্যে এক একটা ভাস্কর্য তৈরি করে দেন, তাহলে সেটা যে পরিমাণ মূল্য হবে তার থেকে আপনি ইন্টেরিয়র ডিজাইন দিয়ে ওই কাঠ দিয়ে একটা ঢাকায় দেন বা একটা টাইলস দিয়ে ঢাকায় দেন, তাই না? ইন্টেরিয়র কিন্তু মূল কাজগুলো এরকমই থাকে। তো একটু কালারিং, একটু কাঠের ওয়ার্ক, তাই না, একটু লাইটিং, তো দেখা যায় কি অনেক দামটা অনেক বেশি কমে আসছে, কিন্তু দেখতেও কিন্তু সুন্দর সুদর্শন হচ্ছে, বা দামটা কমে আসছে। তো এই যে বিষয়টা, তো এক সময় এগুলা যাদের টাকা পয়সা ছিল, রাজা বাচ্চারা, তারা খুব শিল্পীদেরকে দিয়ে করাইতো এই ডেকোরেশনের কাজগুলো। এবং এখনো অনেক ইন্টেরিয়রের ছোট ছোট সেক্টর থাকে যেগুলোতে হয়তো বা কেউ যদি বিশেষ ভাবে বলে যে আমার এই ওয়ালটা একটা পেন্টিং দরকার, তারা করা যায়। কিন্তু সেই ক্ষেত্রে ওই যে যেটা বললাম যে একটা পেন্টিং এর করতে গেলে আপনার যে পরিমাণ অর্থ ব্যয় হবে তার তুলনায় আপনি যদি কাঠ দিয়ে বা হার্ডবোর্ড দিয়ে কাজ করেন সেটা অনেক কস্টিংটা কমে আসে। ঠিক আছে? তো এই কিন্তু এখানে একটা বিশেষভাবে গুরুত্ব আছে স্থাপত্যের ক্ষেত্রে, যে শিল্পকলা সেটা, আবার শিল্পকলার ক্ষেত্রে স্থাপত্যকলা, দুই দিক দিয়ে অনেক গুরুত্ব, বিশেষ করে ভাস্কর্যের ক্ষেত্রে। এছাড়াও পেইন্টিংও এখানে ভূমিকা রাখে। হ্যাঁ, কারণ আমরা সিস্টিন চ্যাপেলে দেখি যে ওখানে মূলত তো পৃথিবীর সবচেয়ে বড় বৃহৎ পেইন্টিংটা আছে সিস্টিন চ্যাপেলে, তাই না? তাইলে সেই সিস্টিন চ্যাপেলের কিসের মধ্যে আছে? ছাদের মধ্যে আছে। তাইলে সেটাও কিন্তু একটা স্থাপত্যকলা, একটা কি গির্জা। অটবি, অটবি হচ্ছে কোনো এক সময়ে, ইট তো অনেক আগেই তৈরি হয়েছে, কিন্তু প্রথমে ইট এভাবে পোড়াতো না। ইটটা তৈরি করার পরে ওটাকে রোদে শুকানো হতো। ওই যে রোদে শুকানোর যে পদ্ধতিটা, সেটাকে বলা হচ্ছে অটবি। এবং প্রথম ইট তৈরি হয়েছে যেটা, সেটাকে রোদে শুকিয়ে কিন্তু ইটটাকে তৈরি করা হয়েছে, এবং সেই ইট দিয়ে মন্দির তৈরি করা হয়েছে। ঠিক আছে? কলাম, কলাম হচ্ছে ভার বহনকারী একটা জিনিস, যেটা হচ্ছে বিল্ডিং এর দালান কোঠার ভার বহন করে। কিন্তু কলাম এখানে কি সম্পর্ক বহন করে? কলাম হচ্ছে মূলত আগে আলাদা কোনো জিনিস হিসাবে ধরা হতো না, কলমটা মূলত শিল্পকর্মের জন্যই ধরা হইত। একটা কলম ওদের চারোদিক থেকে নানান ভাবে কারুকাজ করা হইতো। ডোম, ডোম হচ্ছে ছাদের অর্ধগোল আকৃতি অংশ। মৃৎশিল্প, মৃৎশিল্প হচ্ছে যে শিল্পকর্মে মাটি ব্যবহার করা হয় তাকে মৃৎশিল্প বলা হয়। সিরামিকটা কিন্তু এক ধরনের মৃৎশিল্প, আমরা যে টাইলস ব্যবহার করি সেগুলো মৃৎশিল্প। হ্যাঁ, এটা একটা বিশেষ ধরনের মৃৎ, এবং এখানে একটা টেম্পারেচার ইউজ করার কারণে জিনিসটা এরকম হয়। ঠিক আছে? ক্লে, ক্লে বলতে নরম মাটিকে বোঝানো হয়, কিন্তু ক্লে কথাটা আমাদের শিল্প ক্ষেত্রে নানান ভাবে ব্যবহার করা হয়। হ্যাঁ, ক্লে যে শুধু মাটির তৈরি হয় তা না, আমাদের এখানে কাগজের, আমি সাথে বলছিলাম কাগজের, কাঠের গুঁড়া, ছোট ডোক তৈরি হয়, এবং যেগুলা দিয়ে শিল্পকর্ম তৈরি করা হয়। উড অ্যান্ড গ্রাভিং, এটা হচ্ছে শক্ত কোনো কাঠের উপরে সেটাকে মসৃণ করে কোনো ছবি খোদাই করে আঁকাকে বলা হয়। ঠিক আছে? কুটুম কাটাম, এটা হচ্ছে অবনীন্দ্রনাথ, এই যে নামটা মনে রাখবেন, অবনীন্দ্রনাথ ঠাকুর। ইনার সম্পর্কে পড়বেন, ইনার সম্পর্কে আসতে মাঝে মাঝে পরীক্ষায় লিখে রাখেন সবাই, অবনীন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ, আচ্ছা। তো ইনার একটা ক্যারেক্টার, হ্যাঁ, কুটুম কাটামটি হচ্ছে মূলত ইনার তৈরি একটা ক্যারেক্টার, যে ক্যারেক্টারটা অনেক বিখ্যাত একটা ক্যারেক্টার। এটা সম্পর্কে পড়ে নিবেন, আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে? বাকি যা যা আছে টুকটাক এগুলো পড়বেন, খুব ভালো করে পড়বেন। আর যে পিডিএফ ফাইলটা দিচ্ছি এটা খুব ভালো করে পড়বেন। আপাতত আমাদের যে নর্মাল যে শিল্পকর্মগুলো সেগুলো নিয়ে আলোচনা শেষ। এখন আমরা বাংলাদেশের কারুশিল্প নিয়ে আলোচনা করব নেক্সট ক্লাস। নেক্সট ক্লাসে বলতে নেক্সট বৃহস্পতিবারে বাংলাদেশের কারুশিল্প আছে সেটা নিয়ে আলোচনা করব, কারণ সেটারও কিছু মাধ্যম আছে এবং সেই মাধ্যমগুলো টোটালি আলাদা। আর সেটাই আমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ বাংলাদেশে এই পেইন্টিং যে ডিপার্টমেন্টটা বা পেইন্টিং নিয়ে কাজ করার যে সংখ্যক মানুষ খুব অল্প। বেশিরভাগের আপনি এখানে পাবেন তাদেরকে কারুশিল্প নিয়ে কাজ করা মানুষদেরকে পাবেন, এবং এটা ব্যাপক। এবং বাংলাদেশের মূল কালচারটা যদি আমরা বিস্তারিত ভাবে আলোচনা করি বা দেখি, তাহলে দেখবো যে কারুশিল্প থেকে শিল্পকর্মটা মূলত আমাদের দেশে আসছে। ঠিক আছে? তাইলে আমাদের ওই অংশটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে? তো নেক্সট ক্লাস থেকে আমরা এটার উপরে পড়াশোনা করব। আজকে
আমরা একটু ছবি আঁকার কিছু বিষয় দেখব। আপনারা অনেকেই আমাকে ড্রয়িং পাঠিয়েছেন, আমি দেখলাম, কিন্তু ড্রয়িং এর মধ্যে আমি অসংখ্য ভুল পাইলাম। এই ভুলগুলো নিয়ে আমি একসাথে আলোচনা করব, আলাদা আলাদা না। সবাই একটু বুঝেন আপনাদের ভুলগুলো কোথায়, বোঝার চেষ্টা করেন। প্রত্যেকটা মানুষেরই একই ভুল হচ্ছে, ম্যাক্সিমামের ভুল একই রকম, ঠিক আছে? তো ভুল একটা এমন জিনিস যে একই ভুল সবাই করে, এরকম একটা বিষয়, কারণ একই জিনিস সবাই বুঝতে পারে না, আর যেটা ভুল না সেটা সবার জন্য ভুল না। প্রথম ভুল যেটা করছে সেটা হচ্ছে মাপ। আমি সবাইকে বলে দিছিলাম আপনারা যখন একটা চিত্র আঁকবেন তখন অবশ্যই ওই চিত্রটা একটা মাপ দিতে হবে, এবং মাপটা একটা বক্সের মধ্যে করে, একটা বক্সের ভিতরে মাপটা দিবেন, তাই না? যে মধ্যখানে একটা হরিজন্টাল লাইন টেনে দিবেন, যেখানে আকাশ আর জমি। তো ম্যাক্সিমামের ছবি দেখলাম নিচটা ফাঁকা, এই গাছটা অনেক বেশি উপরে উঠে গেছে, ধরেন গাছটা এখানে আছে, এইটুকুন জায়গা টোটালি ফাঁকা। এটা কিন্তু একটা মাছ কাটার জন্য একটা যথেষ্ট ভালো একটা স্কোপ। কেন? কারণ আপনার দৃশ্য যখন শুরু হবে অবশ্যই আপনাকে এখান থেকেই জিনিস দেখতে হবে। এই জায়গাটা এখন ফাঁকা রাখছি দেখে আপনারা হয়তো বা এই জিনিসটাকে অনেক দূরে দিয়ে দিচ্ছেন, সেই ক্ষেত্রে জিনিসটা ভুল হয়েছে। আপনারা যদি এই মিনিমাম এইটা দিতেন, এবং এটারও সামনে এখানে জিনিস আছে, এবং এখানে এরকম দাগ দিয়ে ছবিটাকে চুজ করা হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে একটা ভুল। দ্বিতীয় ভুল হচ্ছে যে গাছের পাতা, এই যে গাছের পাতাগুলো যে আঁকছেন, এগুলো মনে হচ্ছে এখানে ঝড় উঠছে, ঝড় উঠলে যেরকম হয় ওরকম হয়েছে। এখানে কোনো সফটনেস না। সফটনেসটা বলতে কি তো দেখাই, লক্ষ্য করেন। ধরেন আপনি গাছটা আঁকলেন, দেখেন এটা একটা গাছ, তাই না? যে কোনো গাছ, যে কোনো গাছ আঁকেন আপনি, যেভাবেই আঁকেন কোনো সমস্যা নাই, যে কোনো গাছ আঁকতে। আঁকার পরে আপনি যখন পাতা আঁকবেন, আমি বলছিলাম আপনি প্রথম পর্যায়ে কতগুলো গোল করেন, এগুলো গাছের কি বিভিন্ন থোকা, গাছের থোকা, ডিমের মতন করে থোকা দেন, খুব হালকা লাইনে থোকা দেন। থোকা দেওয়ার পরে এই থোকাগুলোর মধ্যে এরকম করে পাতা বসাইতে হবে বিভিন্ন দিকে। এখন এই যে পাতাটা যে বসাচ্ছে, এটা দেখেন, এই যে থোকা অনুযায়ী পাতার এই জিনিসগুলো মুড়বে। এখন ধরেন আমি যদি এরকম 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 করি, হবে নাকি? হ্যাঁ, এবং জিনিসগুলো ছোট ছোট, কারণ পাতা তো ছোট ছোট, পাতা তো অনেক বড় না। ধরেন অনেকে এরকম এরকম বসতে দেখতাম, এরকম করে গাছ আছে, এরকম কিন্তু না। পাতাগুলো কি হবে, অনেক ছোট ছোট হবে। এবং আমি কি বলছিলাম আপনাদেরকে, লাগলে আপনারা ছোট ছোট করে কিছু পাতা এভাবে ড্রয়িং করে বুঝাবেন যে এখানে কিছু পাতা আছে। ছবি আঁকা হচ্ছে একটা ধৈর্যের কাজ, ধৈর্য পরীক্ষা। অনেকে আছে শুধু ছবি আঁকা শিখছে, এখন না, কোনো এক সময় অনেকে শুধু ছবি আঁকা ধৈর্য বাড়ানোর জন্য, নিজেকে স্থির করার জন্য। হ্যাঁ, তো আপনার ভিতরে যদি ওই স্থিরতা আপনি না আনতে পারেন, আপনি কখনোই ছবি আঁকতে পারবেন, এটা সবসময় মাথায় রাখবেন। হ্যাঁ, আপনার ভিতরে একটা স্থিরতা কাজ করতে হবে ছবি আঁকার জন্য, নিজেকে আগে স্থির করতে হবে, ঠিক আছে? তো এইটার জন্য ছবি আঁকার আগে 10 মিনিট ওই চেয়ারে এমনি বসে থাকবেন, যে ছবিটা আঁকবেন সেই ছবিটাকে দেখবেন বসে বসে। 10 মিনিট আপনি যখন বসে থাকতে পারবেন স্থির হয়ে, তারপরে ছবিটা আঁকা শুরু করবেন। এটা হচ্ছে আপনার একটা পরীক্ষা। বুঝাইতে পারছি? কেন বললাম? এই যে এই জিনিসগুলো যাতে না হয়, আপনাকে ছোট ছোট পাতা দিয়ে খুব সুন্দর করে করে প্রত্যেকটা পোকা বুঝাইতে হবে। হ্যাঁ, যে এই যে এক একটা পোকা গেছে, লক্ষ্য করেন এই যে এক একটা পোকা, এগুলা প্রত্যেকটা হচ্ছে গাছের এক একটা থোকা, এবং থোকাটা যেখানে গোলটা যেদিকে গেছে, যেমন ধর এই যে একটা গোল বুঝে এখানে। এখন এই গোলের এই দাগগুলো যদি এরকম হয়, তাহলে উপরের গুলো কি এরকম হবে না? উপরের গুলো এগুলো প্রত্যেকটা এই পোকার সাথে সাথে এগুলা ঘুরবে। পোকা যেদিকে যাবে, মানে এই যে গোলটা যেদিকে, প্রত্যেকটা ওইদিকে ঘুরবে। এখন কথা হচ্ছে এই যে এই রাউন্ডটা দিচ্ছে, এই রাউন্ডটা তো গাছ না। তখন কি করতে হবে, আপনি রাউন্ড দিচ্ছেন ঠিক আছে, রাউন্ডটা একটু বাঁকা তেরা করে দিবেন। এই পোকাগুলো কোথায় একটু ভিতরে, কোথায় একটু বাইরে, কোথায় আরেকটু বাইরে, কোথায় একটু ভিতরে, এই তখন এটাকে গাছ মনে হবে। এখন এটাকেও কিন্তু গাছ মনে হচ্ছে না, এটা আমি বোঝাইলাম যে রাউন্ড গুলো কিভাবে হবে, এবং
এটার পরেও আপনাকে কি করতে হবে, কিছু এরকম করে পাতা ড্রয়িং করে দেন। মানে এগুলো হচ্ছে খুব ধৈর্যের কাজ। হ্যাঁ, এটা হচ্ছে একটা গাছ যেটা আমি ম্যাক্সিমাম সবার মধ্যে এই জিনিসগুলো পাইছি। এরকম গাছ পাইনি। আচ্ছা, আরেকটা ভুল যেটা পাইছি সেটা হচ্ছে এই ঘর। এই ঘর ড্রয়িং। আমি কিন্তু মানুষ নিয়ে কোনো কথাই বলছি না। মানুষ যে যা মনকে আসে কোনো সমস্যা নাই। এই ঘর, ঘরের মধ্যে ভুল কোথায়? লক্ষ্য করেন। আমি ১ম দিন ঘর আঁকা শিখাইছি আপনাদেরকে এবং কতগুলো ভুল করবেন সেগুলোও বলে দিচ্ছি। আজকে আবারও বলব। আজকের ক্লাসটা খুব ভালো করে সবাই মনে রাখার চেষ্টা করেন যে কোন জায়গায় ভুল হয়, কোথায় ভুল হয়। ১ম ভুল, এই যে ঘরের যে এ জিনিসটা আঁকছি, ম্যাক্সিমাম ঘর কিন্তু এটা দিয়ে। এটা পুরো একটা এর মতন হইতে হবে। যখন আমরা লিখি তখন ২ পাশ আমরা সমান রাখি। তাই না? এই জিনিসটা মাথায় রাখবেন। আমরা কি এর এক পাশ এরকম আরেক পাশ এরকম করি? বা এর এক পাশ ধরেন এরকম করলাম আরেক পাশ এরকম করলাম, এরকম করি? এমনি তো বাচ্চারা লিখে, কিন্তু আমরা যারা বড় হইছি আমরা কিন্তু কেউ এই কাজটা করি না। ২ পাশ সমান। ঠিক এই জিনিসটাও ২ পাশ সমান দিতে হবে এবং ২ পাশ একটু চওড়া করে সমান দিলে ভালো। পরে ঘরটা দেখতে সুন্দর লাগে, আঁকতে ভালো। এটা হচ্ছে ১ম একটা ভুল। দ্বিতীয় ভুল, যখন আমরা এই লাইনটা দিব, এই লাইনটা সবসময় একটু নিচে নামবে, কখনোই উপরের দিকে উঠবে না। চাহে এই পাশে লাইন দেন আর এই পাশে লাইন দেন, যেই পাশে লাইন দেন, লাইন একটু নিচেই নামবে। ঠিক আছে? এটা কখনোই উপরে উঠবে না। ম্যাক্সিমামের ঘরের লাইন উঠছে এইখানে। যখন এইদিকে লাইন উঠবে অটোমেটিক ঘর আপনার বাঁকা হয়ে যাবে। আচ্ছা, তারপর আমরা এই লাইনটা দিব। আচ্ছা, দেওয়ার পরে দেখেন এইটা যতখানি বাঁকা ঠিক এই বাঁকাটাও ততখানি হবে। এটা হচ্ছে আরেকটা ভুল। এই বাঁকাটা যেভাবে গেছে ঠিক এই বাঁকাটাও সেভাবে যাবে এবং এটা জয়েন্ট হবে। ঠিক আছে? আচ্ছা, তারপরে কি হবে দেখেন এখান থেকে আরেকটা লাইন যাবে এবং এই লাইনটা এভাবে জয়েন্ট হবে। এই পুরোটা হচ্ছে আমাদের চাল। এরপরে মিডিল লাইনটা দিবেন একটু, যেই সাইড দিবেন আপনি সেই সাইডের থেকে এই দুইটা একটু ছোট হবে এবং ঘরের চালের থেকে ঘর কিন্তু হয় তার সমান হবে নইলে ছোট হবে এই দূরের ঘরগুলো। কেন? কারণ এভাবেই দেখা যায়, চালটা বেশি দেখা যায়। ঠিক আছে? আবার অনেক সময় দেখবেন গ্রামে, দেশ গ্রামে আমি দেখছি যে ঘরের যে চালগুলা ওগুলা দেখবেন এত বড় থাকে যে নিচ দিয়ে দেখবেন ঘর দেখা যায় অল্প একটু, অল্প একটু দেখা যায়, জানলাগুলো দেখা যায় না ঠিক মতো। তাই না? আচ্ছা, তারপরে দেখেন কি হইলো, এই যে এইটা যেমন একটু নিচে নামছে, এই সাইডটা একটু এরকম উপরে উঠবে। কেন উঠবে? কারণ এটা একটু ছোট। আবার এই সাইডটা একটু উপরে উঠবে। এই জায়গাতে অনেকে ভুল করছেন। এই সাইডটা ওইদিকে দিচ্ছেন আবার এই সাইডটা এদিকে দিচ্ছেন। আপনারা মিলাবেন আমি যে ভুলগুলো বলতেছি এগুলা কয়জন করছেন। এই গেল একটা ঘরের জয়। এখন আপনি ঘর যেরকমই আঁকেন কোনো সমস্যা নাই। আপনি এই পাশে দেন, ওই পাশে দেন, অনেক দূরে দেন। কিন্তু ঘরের এই নিয়মগুলো সবসময় এক থাকবে। এবং অনেকের ছবি এরকম বাঁকা হয়ে গেছে। আপনারা দেখবেন অনেকে আপনারা নিজেরা মিলাবেন তাদের ছবি বাঁকা হচ্ছে। বাঁকাটা হওয়ার কারণ কি? বাঁকাটা হওয়ার কারণ ওই যে ১ম এ যে লাইন দেখাইছিলাম, হরিজন্টাল লাইন, তারপরে এরকম করে মেপে নেওয়া, এখানে লাইন, এখানে আরেকটা জায়গা গেছে, সেখানে ২ টা লাইন আছে। ঘরগুলো মোটামুটি এরকম করে বক্স করে নিবেন। এই জিনিসগুলো না দেওয়ার কারণ। যখন আপনি সরাসরি আঁকতে গেছেন, আপনার ছবি কোনো এক সময় বাঁকা হয়ে গেছে আপনি বুঝতেও পারেন। ঠিক আছে? তো এটা হয়। এটা খুব একটা নরমাল জিনিস। এটা খুব বেশি যে কঠিন এরকম কিছু না। এইজন্য আপনাদের এত নিয়ম শেখানো। এবং যখন আপনি একটা লাইন ধরেন চারিদিকে একটা বক্স করলেন, ধরেন আমারটা তবে পুরো খাতা জুড়ে আঁকতেছি, কোনো বক্স করিনি। তাইলে খাতা জুড়ে আমার ড্রয়িংটা থাকতে হবে। এখন কোনো কারণে নিচের এতটুকু অংশ যদি আমি ফাঁকা রাখি আর এখান থেকে ড্রয়িংটা করি এই জায়গা ফাঁকা কিছু নাই। তাইলে কিন্তু আমার হইল না ছবিটা। ছবি আঁকতে হবে পুরা জায়গা মিলায়, যতটা জায়গা আছে। ঠিক আছে? এইটা হচ্ছে আপনাদের ছবি আঁকার নিয়ম। যেহেতু আপনারা অনেক ভুল করছেন, এর জন্য আমি আজকে কোনো নতুন কাজ দিব না। এই পুরো ২ টা ছবি থাকবে। সাথে কিছু ঘর, বাড়ি ঘরের প্র্যাকটিস দিব। ছবি তুলে দিচ্ছি। এই বাড়ি ঘরগুলো দেখে অ্যাকুরেট আঁকার চেষ্টা করবেন এবং এঁকে আমাকে পাঠাবেন। ঠিক আছে? আমি ভয়েস মেসেজে বলে দিব আপনাদের কার কি সমস্যা হচ্ছে।
এটা আমি পড়া দিয়ে দিচ্ছি। আজকের ক্লাস এখানেই শেষ। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন।